কোনোভাবে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে 5 মিনিটের একটা সাক্ষাৎকার যাতে তারা বলতে পারে, তাদের মুখ রক্ষা হয়। ওই যে বললাম যে সেজেগুজে বের, এটা পুরো ফেস সেভিং। কেন ভারত, তারা চীনের কাছে যাচ্ছে একটাই কারণে, তারা ভাবছে আমরা চীনকে দেখিয়ে যদি ভারতবর্ষের সঙ্গে দর কষাকষির একটা জায়গা নিতে পারি। সারা বিশ্বে চায়না, সারা বিশ্বে ইসলামিক সন্ত্রাসবাদের মদতদাতা এবং ফাইন্যান্সার। এটা ফার্স্ট টাইম প্রথমেই বললাম। যে টিম আছে, যে টিম স্পন্সর করে, তার মধ্যে জর্জ সরোস আছে, তার মধ্যে এও আছে, এই যন্ত্রটাও আছে, মোহাম্মদ ইউনুসটাও আছে। এবার আমি বলছি, চায়নায় গিয়ে কোনো লাভ হবে না। এখানে সঙ্গে আছে, কিন্তু পেছনে কাটি করে যাচ্ছে। সঙ্গে আছে ভারতের সঙ্গে ব্রিক্সে, তোমার সঙ্গে ঝামেলা মিটিয়ে দেবো ভারতের, লাইন অফ কন্ট্রোল থেকে সব সেনা চলে গেল। তারপরে যাচ্ছে রাশিয়া, তখন আমেরিকার সঙ্গে ফিট হয়ে গেল। সালা, এদিকে আমাকে তারা ফিট করে দিয়ে ওদিকে ফিট হয়ে গেল। ইন্দিরা গান্ধী বেঁচে থাকলে হয়তো আজকে বালুচিস্তান স্বাধীন হয়ে যেত। মা একটা প্রণালী দিয়ে ব্যবসা করি, আমার 80% জাহাজ যায়। এবার তো আমেরিকা দেবে, ইন্ডিয়া দেবে, ফুটে পাঁচ, আমি তো আর 80% জাহাজ ওখান দিয়ে পেছন দিয়ে নিয়ে যেতে পারবো না, আমি ওখান দিয়ে জাহাজ নিয়ে যেতে পারবো না। আগামী দিনের আমেরিকা G8 G20 কান্ট্রির নজর ডেস্টিনেশন ইন্ডিয়া, ইন্ডিয়া গেটওয়ে অফ ম্যানুফ্যাকচারিং হাব। কোনোভাবে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে 5 মিনিটের একটা সাক্ষাৎকার যাতে তারা বলতে পারে, তাদের মুখ রক্ষা হয়। ওই যে বললাম যে সেজেগুজে বের, এটা পুরো ফেস সেভিং। কেন ভারত, তারা চীনের কাছে যাচ্ছে একটাই কারণে, তারা ভাবছে আমরা চীনকে দেখিয়ে যদি ভারতবর্ষের সঙ্গে দর কষাকষির একটা জায়গা নিতে পারি। কিন্তু তারা যেটা ভুলে যাচ্ছে যে চীন, ভারতবর্ষ নিঃস্বার্থভাবে পৃথিবীর সমস্ত দেশকে সাহায্য করে। চীন কিন্তু নিঃস্বার্থভাবে করে না, সেই রাষ্ট্রটাকে তারা দেউলিয়া করে ছাড়ে। এটা হচ্ছে চীনের চরিত্র। তারা হাম্মাম খোটা বন্দর নিয়ে নেয়। ওকে, আমি রতনদার কাছে এটা জানতে চাইবো যে এই ব্যাপারটাতেই বলবো, এই ব্যাপারটা। হ্যাঁ বলুন। আমি প্রথমেই বলি, আমেরিকা হচ্ছে সারা বিশ্বে মুসলিম সন্ত্রাসবাদের শত্রু নাম্বার 1। সারা বিশ্বে চায়না, সারা বিশ্বে ইসলামিক সন্ত্রাসবাদের মদতদাতা এবং ফাইন্যান্সার। এটা ফার্স্ট টাইম প্রথমেই বললাম। চায়নায় যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, ও হচ্ছে যত এখন 56টা কান্ট্রি ছিল মুসলিম কান্ট্রি, তার মধ্যে সন্ত্রাসবাদের সংখ্যা এখন অনেক কমে গেছে। মানে G8 G20 মারের ঠেলায় সন্ত্রাসবাদ কমে গিয়ে এখন সংখ্যাটা গিয়ে দাঁড়িয়েছে 6-তে। এই 6-এর হচ্ছে সন্ত্রাসবাদের যে টিম আছে, যে টিম স্পন্সর করে, তার মধ্যে জর্জ সরোস আছে, তার মধ্যে এও আছে, এই যন্ত্রটাও আছে, মোহাম্মদ ইউনুসটাও আছে। এই যন্ত্রটা ওখানে ওই মুসলিম সন্ত্রাসবাদীদের মদতদাতাদের মিটিংয়ে গেছে। এবার আমি বলছি, চায়নায় গিয়ে কোনো লাভ হবে না। চায়না হচ্ছে অর্থনৈতিক সাম্রাজ্যবাদী দেশ। সার্ক নেশনে 6টা দেশে সব লোন দিয়ে এবং বিওটিতে বিল ডবাইন ট্রান্সফার করতে গিয়ে 18 লক্ষ কোটি টাকা ফাইসা গেছে। এখন ওই টাকার জিন্দেগিতে পাইব না, কোনোদিনই পাবে না ওই টাকা। এখন মাথা গেছে খারাপ হয়ে। ওরা তো অর্থনৈতিক সাম্রাজ্যবাদী দেশ, রাজনৈতিক সাম্রাজ্যবাদী দেশ নয়। বা সার্ক নেশনের টাকা আটকে গেছে, ফেসেছে। এইবারে রাশিয়া বামডানের বিরোধ আছে। রাশিয়া কখনো চায় না যে চায়না লার্জার ইকোনমি হোক এবং চায়না কমিউনিস্ট দুনিয়াকে শাসন করুক। এখানে সঙ্গে আছে, কিন্তু পেছনে কাটি করে যাচ্ছে। সঙ্গে আছে ভারতের সঙ্গে ব্রিক্সে, তোমার সঙ্গে ঝামেলা মিটিয়ে দেবো ভারতের, লাইন অফ কন্ট্রোল থেকে সব সেনা চলে গেল। তারপরে যাচ্ছে রাশিয়া, তখন আমেরিকার সঙ্গে ফিট হয়ে গেল। সালা, এদিকে আমাকে তারা ফিট করে দিয়ে ওদিকে ফিট হয়ে গেল। এই সালা একটু সালা অন্য খেলা হয়ে গেল। ঠিক আছে, এবার অন্য খেলা হয়ে গেল। এবার হচ্ছে কি, আপনাকে আমি খুব পরিষ্কারভাবে বলছি, বালুচিস্তান বর্ডার ইরান, বালুচিস্তানের আন্দোলনটা কে শুরু করেছিল? এটা প্রশ্ন কথা, এটা আগে জানতে হবে। খান আব্দুল গাফার খান, উনি বালুচ নেতা, উনি ফ্রিডম ফাইটার। সীমান্ত গান্ধী, ওনার প্রভাব অনেক বেশি ওখানে। উনি একমাত্র অভারতীয়। ইন্দিরা গান্ধী ওনাকে ভারতরত্ন দিয়েছিলেন, উনি অভারতীয়, ওনাকে ভারতরত্ন দিয়েছিলেন। ওনার ছেলে ওয়ালি খান, তিনি ওই নেতৃত্ব দিয়েছেন। ইন্দিরা গান্ধী বেঁচে থাকলে হয়তো আজকে বালুচিস্তান স্বাধীন হয়ে যেত এবং পাকিস্তান ম্যাপ ছোট হয়ে যেত। যাই হোক, পরবর্তীকালে আর হয়নি। রাশিয়ান ব্লকটা ভেঙে যায়, এই সাবকন্টিনেন্টে শেখ মুজিবুর রহমান থেকে আরম্ভ করে এই ব্লক ভেঙে যায়। আপনাকে আমি একটা কথা বলছি, এখন ব্যাপার হচ্ছে চীন
এখন একটা এমন ফাঁদে পড়ে গেছে, দেখছে আমেরিকা, ইন্ডিয়া এবং রাশিয়া সারা তিনটে এক হয়ে গেছে, হয়ে গিয়ে অ্যান্টি চায়না ডিফেন্স প্ল্যাটফর্ম তৈরি হবে। কোথায় তৈরি হবে? একটা হবে নাব নদীতে, একদম ওখানে সমুদ্রের ওপর বন্দোবন্দগুলো নিয়ে নিচ্ছে। এদিকে নিকোবরতে ৭৫,০০০ কোটি টাকা মোদি খরচা করছে, এয়ারপোর্ট থেকে আরম্ভ করে ডিফেন্স ফিফেন্স সব নিয়ে একদম ওখানে ঘাঁটি। এবার দুদিক থেকে চীন সাগরে আমি যে মায়াক্কা প্রণালী দিয়ে ব্যবসা করি, আমার 80% জাহাজ যায়, এবার তো আমেরিকা দেবে, ইন্ডিয়া দেবে ৫ আমি তো আর ৮০% জাহাজ ওখান দিয়ে পেছন দিয়ে নিয়ে যেতে পারবো না, আমি ওখান দিয়ে জাহাজ নিয়ে যেতে পারবো না। নিকোবর আন্দামানের ঘাঁটি কিন্তু অনেক আগে তৈরি হতে শুরু হয়েছে, এবং আমি ওখান দিয়ে, হ্যাঁ বলাটা আমার ভুল হয়েছে, আমি ওখান দিয়ে জাহাজ নিয়ে যেতে পারবো না, ওখান দিয়ে 80% আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। মায়াক্কা প্রণালীতে ওখানে সাব স্টেশন তৈরি হচ্ছে। ওকে, কিছু বলছেন পার্থবাবু? না, যেটা আমি বলছি যে আন্দামান নিকোবরের যে যে ঘাঁটির ব্যাপারটা, এটা কিন্তু অনেক আগে থেকেই হয়েছে। ওইখানে ঘাঁটিটা হলে কিন্তু একটা স্ট্র্যাটেজিক, এবং মালদ্বীপটা গন্ডগোল করে দিয়েছে মধ্যখানে। নাহলে আপনার নিশ্চয় মনে আছে, আজ থেকে প্রায় বছর 40 আগে মালদ্বীপে একটা বিদ্রোহ হয়েছিল, ভারতের সৈন্য গামের ওখানে ঢুকেছিল, রাজীব গান্ধী সাহায্য করেছিল, বিদ্রোহ হয়েছিল। এবং যখন এসওএস এসেছিল, ভারতবর্ষের নৌবাহিনী মাত্র ৪৫ মিনিটের মধ্যে মালদ্বীপে পৌঁছে গেছে। আজও অব্দি পৃথিবীর কোন নৌবাহিনী কল্পনা করতে পারবে না যে এই দূরত্বটা ৪৫ মিনিটের মধ্যে অতিক্রম করে তারা একটা দেশের এরকম ভাবে মানে একটা বিদ্রোহকে দমন করতে পারে। ফলে এই জিনিস অনেক আগে থেকেই চলছে। এই যে চীন, তারপর ধরুন পরবর্তীকালে কোয়াড তৈরি হয়েছে, তবে কোয়াডটা যে খুব সুষ্ঠুভাবে এগোচ্ছে তা নয়, কেননা যারা দেখুন পৃথিবীর যে কোনো মানে যে জোটগুলো আছে বেসিক্যালি একটা অর্থনৈতিক জোট। আমরা রাজনৈতিক জোটের কথা বললেও তারা প্রত্যেকে তাদের অর্থনৈতিক যে চিন্তাভাবনা আছে সেটাকেই তারা সামনে রাখে। তো সেই জন্য মাঝে মাঝে রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে কিন্তু বিপন্নতা আসে এই অর্থনীতির কথা চিন্তা করতে গিয়ে। কিন্তু তবু এটা ঘটনা যে আজকে সবচেয়ে বড় যেটা একটা সুবিধা আমি বলবো, সেটা হচ্ছে গিয়ে চীনের নিজের অর্থনৈতিক অবস্থা কিন্তু ক্রমে খারাপ হচ্ছে। কেননা চীন প্রায় গত ২০-৩০ বছর ধরে সারা পৃথিবীতে যেভাবে ইনভেস্ট করেছে, যে কম পয়সায় নিজেদের যা উৎপাদন মানে ক্ষমতা তার থেকে বেশি উৎপাদন করেছে, যা উৎপাদন দাম হয় তার থেকে কম দামে বিক্রি করেছে। ফলে একটা সময় গিয়ে তার অর্থনীতিতে তার একটা মন্দাভাব একটা এসেছে। আমি কি 1 মিনিট বলার সুযোগ পাবো? হ্যাঁ বলুন। প্রথম কথা হচ্ছে, করোনা আবহে 123টা কোম্পানি চায়না থেকে তার ইন্ডাস্ট্রি উইথড্র করেছে এবং চায়না অর্থনীতি ভেঙে গেছে। এখন তাইওয়ানে জায়গা নেই, কোরিয়াতে জায়গা নেই, ভিয়েতনামে জায়গা নেই ইন্ডাস্ট্রি করার। ভারতবর্ষে মানব সম্পদ, হাই কোয়ালিটি মানব সম্পদ, র মেটেরিয়াল সস্তা, ল্যান্ড প্রচুর, ট্রান্সপোর্ট একদম দুর্দান্ত। সেই জন্যে আগামী দিনের আমেরিকা, G8, G20 কান্ট্রির নজর ডেস্টিনেশন ইন্ডিয়া, ইন্ডিয়া গেটওয়ে অফ ম্যানুফ্যাকচারিং হাব। এটাই স্লোগান। আমরা কতটা এই সুবিধা নিতে পারবো সেটা অন্য প্রশ্ন। কতটা সুযোগ নেব, নিঃসন্দেহে এটা একটা বৃহত্তর প্রশ্ন।